আগামীকাল ঘোষণা করা হবে শেখ হাসিনার মামলার রায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে রাষ্ট্রীয় গণমাধ্যমে। রায়ে নারী হিসেবে শেখ হাসিনার কোনো অনুকম্পা পাওয়ার আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ প্রসিকিউশনের ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। সর্বোচ্চ শাস্তি কামনার পাশাপাশি দোষীদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই যুদ্ধ ও তাদের পরিবারকে দেওয়ার আবেদন করেছে প্রসিকিউশন। SM আরিফের রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক IGP চৌধুরী আব্দুল্লাল মামুনকে। পরে চৌধুরী মামুন মামলার রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন। দীর্ঘ 5 মাসের বেশি সময় বিচারিক কার্যক্রম শেষে সোমবার ঘোষণা করা হবে এই মামলার রায়, যা সরাসরি দেখানো হবে রাষ্ট্রীয় গণমাধ্যমে। এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে 5টি অভিযোগ আনা হয়েছিল, প্রসিকিউশন 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের। শুধু তাই নয়, এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে, শহীদ আছে, আহত পরিবার আছে, তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সাজা হলেও কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকরের নজির নেই। তবে অপরাধের মাত্রা বিবেচনায় শেখ হাসিনার সর্বোচ্চ সাজা এবং তা কার্যকর হবে বলে প্রত্যাশা প্রসিকিউশনের। জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে। এই রায় দেয়াকে কেন্দ্র করে একদিন আগে থেকেই কয়েক স্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনাল এলাকায়। SM আরিফ, MyTV, ঢাকা। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায়কে ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বরিশালে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে তিনি জানিয়েছেন, ট্রাইব্যুনাল রায়ে যাই দিক তা কার্যকর হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। এরপরেও আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটতে পারে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। প্রশাসনের কাছে হলো ইলেকশনটা যেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর হয়, এটার জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করা। তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে এবং নিচ্ছে, এই দুটোই তারা করে যাচ্ছে এবং আমি আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর হবে। জুলাই আগস্টে মানবতাবিরোধী মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায় ঘোষণা হতে যাচ্ছে সোমবার। দেশের ইতিহাসে এবারই প্রথম কোন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে রায় ঘোষণার মুহূর্ত। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় সরাসরি দেখবেন দর্শকরা। রায় ঘিরে বাড়তি প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঠে থাকার ঘোষণা দিয়েছে জামায়াত সহ 8 দল। বিস্তারিত আফজল হোসেনের রিপোর্ট। 2024 সালের 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে এভাবে গুলি করে হত্যা করে পুলিশ। এই হত্যাকাণ্ডই দেশের ইতিহাসের আইকনিক মুহূর্ত হয়ে ওঠে। বৈষম্য বিরোধী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে। তারপর আন্দোলন দমনের নামে শেখ হাসিনার নির্দেশে নিরীহ শিশু থেকে বয়োবৃদ্ধের উপর চলে মানবতা বিরোধী অপরাধ ও হত্যাকাণ্ড। ক্ষমতার পালাবদলের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই আবু সাইদ হত্যা মামলা সহ 5টি অভিযোগ আনা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে। 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয় চলতি বছরের 3 আগস্ট।
প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে 2024 সালের জুলাই আগস্টের বীভৎসতার চিত্র তুলে ধরেন খোকন চন্দ্র বর্মন। 8 অক্টোবর শেষ হয় সাক্ষ্য গ্রহণের ধাপ। এরপর প্রসিকিউশন ও স্টেট ডিফেন্স আইনজীবীর যুক্তিতর্ক সম্পন্ন হয় 23 অক্টোবর। যে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। মোট 28 কার্য দিবসে 54 জনের সাক্ষ্য জেরা শেষে গেল 23 অক্টোবর শেখ হাসিনার মামলার সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। আনুষ্ঠানিক অভিযোগ মোট 8747 পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র 2018 পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি 4005 পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ 2724 পৃষ্ঠার। সাক্ষী করা হয় 84 জনকে। এদিকে রায়ের দিন নাশকতার আশঙ্কায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাজধানী সহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থায় থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া মাঠে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী সহ আন্দোলনরত 8 দল। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায় আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আফজাল, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে রাজধানীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন আশপাশে? তানভীর, যেমনটি বলছিলেন যে আগামীকালকে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি সহ 3 জনের যে রায় ঘোষণা হবে, এই রায়কে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা রয়েছে বা নাশকতার আশঙ্কা রয়েছে। এরই জের ধরে সারা দেশেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, গুরুত্বপূর্ণ সড়কগুলো আছে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। এবং আজকে বিভিন্ন কর্মসূচির ডাক দিয়েছিল, কিন্তু আপনি দেখছেন রাস্তায় প্রচণ্ড যানবাহনের ভিড় এবং প্রায় সবগুলো সড়কেই আমরা যে জায়গাগুলো ঘুরে দেখেছি সবগুলো সড়কেই যানবাহনের ব্যাপক উপস্থিতি রয়েছে। এছাড়া প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে, পুলিশ, র্যাব, বিজিবি সহ অন্যান্য যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী, তারাও থাকবেন যেন কোনো রকম নাশকতামূলক কর্মকাণ্ড কেউ না করতে পারে। এছাড়া শাহবাগ কেন্দ্রিক যে সকল সংগঠনগুলো আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারাও জানিয়েছে তারাও সচেতন থাকবে এবং আইনশৃঙ্খলার যেন কোনো বিঘ্ন না ঘটে, রায়কে কেন্দ্র করে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়, কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন রয়েছে। এবং আপনি জানেন আগামীকালকে দুপুরের আগেই হয়তো রায় হবে মানবতা বিরোধী অপরাধের, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় হতে যাচ্ছে 5 আগস্টের পরে। এবং এই রায়কে কেন্দ্র করে আপনি জানেন যে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত 13 তারিখ বিভিন্ন জায়গায় ককটেল ফুটানো সহ বিভিন্ন জায়গায় ককটেল হামলা, বাসে আগুন দেওয়ার মতো বিভিন্ন যেই ঘটনা ঘটেছিল, সেই সূত্রে আশঙ্কা করা হচ্ছে যে আগামীকালকে রায়কেন্দ্রিক হয়তো কোনো নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে। এই জন্য প্রশাসন সচেতন আছে। এছাড়া আগামীকালকে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। সব মিলে এই ছিল এখনকার পরিস্থিতি শাহবাগ থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর শাহবাগ এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। এদিকে আগামীকাল শেখ হাসিনা সহ 3 জনের রায় ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকায় শাটডাউন কর্মসূচির ঘোষণা করেছে। তবে কেউ জনগণের জানমালের ক্ষতি করলে শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছেন ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। শিমুল খানের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। যদিও গত কয়েকদিন ধরে বিভিন্ন নাশকতা, বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা জনমনে আতঙ্ক ছড়িয়েছে। আগামী 17 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতা প্রতিহত করতে নেওয়া হয়েছে নিরাপত্তার ছক। যদিও রায়ের আগের দিন থেকেই শাটডাউন কর্মসূচি দিয়ে রেখেছে আওয়ামী লীগ। কর্মসূচি ঘিরে ককটেল হামলা ও আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি প্রতিরোধে রাজধানী জুড়ে প্রশাসনের বিশেষ নিরাপত্তা রয়েছে।
জনগণের জানমালের ক্ষতি করতে আসলে শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। 17 তারিখ বলতে কথা নাই, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং নগরবাসীর জানমাল নিরাপত্তা রক্ষার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি এবং সেই অনুযায়ী আমাদের নিরাপত্তা পরিকল্পনাটা সাজানো থাকে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ তার সকল রিসোর্সেস এবং জনবল ব্যবহার করে জনগণের পাশে থাকবে। এই ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না। কার্যক্রম নিষিদ্ধ কোনো দল বা সংগঠন যদি কোনো তৎপরতা চালানোর চেষ্টা করে সেটাও আমরা বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। শেখ হাসিনার রায়কে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে গুজব ও বিভিন্ন কর্মসূচির নামে উস্কানিমূলক পোস্ট। শিমুল খান, মাই টিভি, ঢাকা। দর্শক, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় সারা দেশে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা খুলনা মহাসড়কে আছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। যুক্ত হচ্ছি তার সাথে। জনি, মহাসড়কের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? জি তানভীর, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগামীকাল শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে যারা নেতাকর্মী ছিলেন তাদের যে মানবতা বিরোধী অপরাধের যে রায় ঘোষণা তারিখ কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের তারা যে শাটডাউন কর্মসূচি ঘোষণা করছে তার প্রথম দিন আছে। তো এই প্রথম দিন উপলক্ষে কিন্তু আমরা যেটি দেখেছি যে মহাসড়কে ফরিদপুরের যে অবস্থা, আমি এখন রয়েছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ স্ট্যান্ডে। আপনারা জানেন যে এটি ঢাকা খুলনা মহাসড়কের একটি জায়গা। এই জায়গাটিতে গত 13ই নভেম্বর কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু সহিংস ঘটনা ঘটেছে, সড়ক অবরোধের মতো ঘটনা ঘটেছিল। তবে আমরা যেটি দেখেছি যে আমি এখন রয়েছে একটি চেকপোস্টের সামনে, যেখানে কিন্তু যৌথ বাহিনী, পুলিশ, র্যাব সহ বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের চেকপোস্ট তারা চালিয়ে যাচ্ছেন। আমি যদি আপনাকে একটু এইখানকার পরিসংখ্যান বলি, ফরিদপুরে কিন্তু এই যে নিষিদ্ধ রাজনৈতিক ঘোষিত সংগঠন যে আওয়ামী লীগের যে কার্যক্রমকে প্রতিহত করার জন্য কিন্তু ফরিদপুরে বিজিবির যে 4 প্লাটুন বিজিবি, পুলিশ এবং এপিবিএন এর কিন্তু 400 সদস্য এবং সেনাবাহিনীর 6টি প্লাটুন সদস্য কিন্তু নিযুক্ত রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। এছাড়াও কিন্তু এর আগে যে ভাঙ্গা থানা যে ভাঙচুর সহ হামলা ভাঙচুরের মামলায় প্রায় এখন পর্যন্ত 29 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এক কথায় বলা যায় যে আমি এখন রয়েছি ফরিদপুরের ভাঙ্গার একটি চেকপোস্টের, যেখানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা কিন্তু তারা এই সড়কে ঢাকা খুলনা মহাসড়কের যে চলাচলরত যে যানবাহনগুলো রয়েছে সেটি কিন্তু তারা কিন্তু যাচাই বাছাই করছেন এবং তারা কিন্তু তারা কিন্তু সজাগ রয়েছেন। আমি এইখানকার সহকারী পুলিশ সুপার, আমি তার সাথে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি বলেছেন যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা স্বাভাবিক রাখার জন্য কিন্তু তারা সশস্ত্র অবস্থানে রয়েছেন। এবং সব কিছু বলা যায় যে আমি সারাদিন আজকে ঘুরেছি এবং বিভিন্ন জায়গায় যেটি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর কিন্তু ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা এই যে ফরিদপুরের বিভিন্ন সড়ক এবং মহাসড়কগুলোতে দেখেছি। এক কথায় বলা যায় যে আগামীকালকের যে রায়কে কেন্দ্র করে যাতে কোনো ধরনের আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড না ঘটাতে পারে, এর জন্য কিন্তু সশস্ত্র রয়েছে এই অঞ্চলের আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের ভাঙ্গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বশেষ আপডেট। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুরের ভাঙ্গা ঢাকা খুলনা মহাসড়ক থেকে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম জনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দলীয়ভাবে আচরণবিধি প্রতিপালনের আহ্বান জানিয়ে সিইসি বলেন, খুব শিগগিরই নির্বাচনের মুখোমুখি হবে কমিশন। তাই সামনের নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা দরকার। সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শিমুল খান। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
ইতিমধ্যে সংলাপের অংশ হিসেবে ধারাবাহিকভাবেই সুধীজন সুশীল সমাজের প্রতিনিধি সহ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে ইসি। এর এই ধারাবাহিকতায় সকাল ও বিকেলে 2 পর্বে 12টি দলের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন। সকালে সংলাপে অংশ নেয় গণফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি এবং বাংলাদেশ জাতীয় পার্টি। শুরুতেই বাগড়া বাঁধে ইসলামী ঐক্যজোট দলের 2 দাবিদার নিয়ে। পরে কমিশনের আমন্ত্রণপত্র দেখে অন্য দাবিদার গ্রুপকে সংলাপ থেকে বের করে দেন ইসি সচিব। সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা বলেন, গণভোট যেন শেষ পর্যন্ত হাস্যকর কিছুতে পরিণত না হয়, সেই হিসেবে ইসি সহ সংশ্লিষ্টদের লক্ষ্য রাখতে হবে। নানান কারণে আমরা ডিসেম্বরে করতে পারছি, এখন ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে এবং একটা গণভোট হবে। এখন গণভোট নিয়ে অনেক কথাবার্তা আছে, কিভাবে হবে, এটাকে আরো কিভাবে গ্রহণযোগ্য করা যায়, একটা সাংবিধানিক সংস্কারের বিষয় আছে, এটাকে প্যাকেজ করা গেলা হচ্ছে সরকার, আপনাদের নিশ্চয়ই সরকারের সাথে আলোচনা হবে। এই ধরনের প্যাকেজে যদি নির্বাচন হয় আনা করবে, আমি বলি এটা অকার্যকর হয়ে যাবে। যদি নির্বাচন সুষ্ঠু না হয়, কালো টাকা, ক্ষমতার দাপট, বেশি শক্তি ও প্রশাসনিক প্রভাব ভোট নির্ধারণ করে, তাহলে রাষ্ট্র ক্ষমতায় আসে এমন মানুষ যারা জনগণের নয় দলীয় স্বার্থ রক্ষা করে। জনগণের ভোটাধিকার যেন কার্যকরভাবে প্রয়োগ হয়, সকল দলের জন্য রাজনৈতিক মত সমান থাকে, নির্বাচন দেশ যেন পুনরায় সংঘাতে না জড়ায়, এ দায়িত্ব নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠান। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, সকলের সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, তাই আচরণবিধি মেনে চলার তাগিদ দেন তিনি। নির্বাচন কমিশনের আমার সহকর্মী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত, বিভিন্ন দলের প্রতিনিধিত্বকারী জাতীয় নেতৃবৃন্দ ও কনফারেন্স রুমের বাইরে উপস্থিত আমাদের মিডিয়ার সহকর্মীবৃন্দ, ওদেরকে আমরা সহকর্মী বলে ভাবি, কারণ ওরা আমাদের এখানে সারাদিন থাকে এবং এক কোঅপারেট উইথ আস। আমাদের মেসেজটা আপনাদের কাছে পৌঁছায় আমাদের মিডিয়ার ভাইয়েরা, এবং আমরা কৃতজ্ঞ যে তাদের কাছে তারা সবসময় কোঅপারেশন পাই। শিমুল খান, মাইটিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক হতাশা ও অনিশ্চয়তার মধ্যেও নির্বাচন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, কিন্তু কিছু রাজনৈতিক দল বিভিন্ন দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চায়। জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার রায় নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাইলে তার রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ইউসুফ আলীর রিপোর্ট। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক হতাশা ও অনিশ্চয়তার মাঝেও আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেটি ভণ্ডুল করতে ষড়যন্ত্র করছে একটি মহল। সম্ভাবনা দেখা দিয়েছে যে 26 ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। তিনি বলেন, ফেসিবাদের বিচার যাতে সম্পন্ন করা না যায় সেই লক্ষ্যে পরিকল্পিত নীল নকশা প্রস্তুতের অপচেষ্টা চলছে। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো ওইটা বড় একটা অপেক্ষা রাখে না, এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। এদিকে পটুয়াখালীতে বৃদ্ধ আব্দুল গনি জমাদ্দার ও মমতাজ বেগম দম্পতিকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আইনি ভিত্তি ছাড়া কোনো কাজ করলে তা সমালোচিত হবে। একটি নিরপেক্ষ সরকার কিছুদিনের জন্য তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায়। কোনো রাজনৈতিক দল এটাকে আরও জটিল করে দিলেন, পিআর পদ্ধতি, তারপরে গণভোট আগে পরে। এখন নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন যে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই। আইনি একটা স্যাংশন ছাড়া আপনি যখন কোনো একটা
মানে আইনি কোনো কাজ করতে যাবেন, সেইটার যদি আবার আইনি ভিত্তি না থাকে তাহলে তো এটা মানে ভবিষ্যতের জন্য সংকট তৈরি করে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রশাসনের সাম্প্রতিক রদবদল একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন সালা পরামর্শের ভিত্তিতে করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানী মগবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারকে গণভোট নিয়ে জনমনের সংশয় দূর করার আহ্বানও জানান গোলাম পরওয়ার। আরও জানাচ্ছেন ইলিয়াস মাতবর। রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আন্দোলনরত ৮ দলের বৈঠক শেষে এই সংবাদ সম্মেলন। জাতীয় নির্বাচনের আগেই গণভোট তারিখ ঘোষণা করার প্রয়োজন ছিল। গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনমনের সংশয় তৈরি হয়েছে উল্লেখ করে সরকারকে এই সংকট নিরসনের আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা একই দিনে ভোট একথা বলার কারণে যে সংশয়, তা সরকারকে দূর করতে হবে। সংস্কারে গৃহীত সব বিষয়গুলোকে অতি সহজ করে ভোটারদের কাছে, দেশবাসীর কাছে সরকারকেই পেশ করতে হবে। নিয়োগ ও বদলির কারণে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে বলে জানান জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ডিসি, ইউনো, পুলিশ কর্মকর্তাদের যখন তখন এই এক সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল শুরু হয়েছে। এটা লেভেল প্লেইং ফিল্ড, মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের ৫ দফার অন্যতম দাবি, সেটা ভঙ্গ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য গণভোট সহ ৫ দাবিতে জামাত সহ ৮ দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। আমাদের আজকের ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দে আলোচনায় এটাও এসেছে যে আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি, আংশিক পূরণ হয়েছে, সেই দাবির সংগ্রামে রাজপথে ৮ দলের কর্মসূচি ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে জন আকাঙ্ক্ষার আংশিক পূরণ হয়েছে বলে মনে করছেন ৮ দলের নেতারা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। রাজধানীর রায়ের বাজারে গণকবরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম ৫ ডিসেম্বর দেশে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি কথা জানান। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক টিম আসবে। শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া ৭ ডিসেম্বর শুরু হবে। রায়ের বাজারে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। ৫ই ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টরা বাংলাদেশে আসবেন এবং আশা করা যাচ্ছে যে ৭ই ডিসেম্বর থেকেই এই গণকবরে যারা আছেন, যে শহীদরা আছেন, তাদেরকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এখানেই অস্থায়ী মর্গ স্থাপন করে সিআইডি মূলত এটা বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে। জাতীয় নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্ত ইতিবাচক হলেও গণভোটের জন্য উত্থাপিত বিষয়াবলীর উপর একটি শব্দে মতামত প্রদান অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠকে যেভাবে আলোচনা হয়েছে, জুলাই সনদ সংক্রান্ত আদেশে তার প্রতিপালন ঘটেনি। এটা আবার নতুন সংকট তৈরি করেছে বলে মন্তব্য করেন সাইফুল হক। গণভোটের প্রশ্ন বা বিষয়বলী উত্থাপনের কারণে যদি গণভোট না জয়যুক্ত হয় তখন কি হবে? আমরা স্পষ্টভাবে মনে করি জুলাই সনদকে এ ধরনের ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তা হবে আত্মঘাতী। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে সংবিধান সংশোধনের যেসব বিষয়ে সকল দলের মতৈক্য রয়েছে, কেবল সেসব বিষয়ে গণভোট অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বাকি বিষয়সমূহ পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের উপরে ছেড়ে দেওয়া দরকার। সারা দেশে গত ২৪ ঘন্টায় মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১,১৩৯ জন। নতুন মৃত্যু নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৩৬ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যুর পাশাপাশি হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১,১৩৯ জন। হাফ ভাড়া নিয়ে ছাত্র ও বাস শ্রমিকদের সাথে সংঘর্ষের জেরে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে
রাজধানীসহ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কোনো গন্তব্যে বাস ছেড়ে যায়নি। শনিবার সন্ধ্যায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাস ভাঙচুর হয়। একই সময় বাসের কাউন্টারও ভাঙচুর করা হয়। এ সময় ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ টার্মিনাল এলাকায় 2 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে মহাসড়কে যান চলাচল শুরু হলেও বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, হাফ ভাড়া দেওয়ার সময় বাসের সুপারভাইজার অশালীন আচরণ করে। এ নিয়ে তাদের মধ্যে তর্কের এক পর্যায়ে তাদের উপর হামলাও করা হয়। আর বাস মালিকরা দাবি করেছেন প্রায় 200 বাস ভাঙচুর হয়েছে। কালকে যে ঘটনা ঘটছে, যা আমাদের বরিশালের ইতিহাসে এই প্রথম। এর আগে আমাদের বরিশাল টার্মিনালে এই ধরনের কোনো ঘটনা জীবনে কোনোদিন ঘটেনি। আমার শ্রমিক অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। বিএম কলেজের স্যারেরা নাকি আসবে, আমি শুনছি যে তারা ওই ছাত্রদেরকে শেষে নিয়ে গেছে। তবে আমাদের কিছু ভাইরা গেছিল যে তাদের সাথে কথা বলে মিটমেট করবে, এবং তারা সেটা মানে নাই। তারা ফার্স্টে গায়ে হাত দিয়েছে, তাদের উপরে ইটপাটকেল মারছে, আমাদের উপরে অর্ধশতাধিক আহত হয়েছে। কালকে যদি আমরা হাব্বারা বলি তখন তাদের ব্যবহার পুরোপুরি উল্টো হয়ে যায়। বিক্ষোভ মিছিলে হাজারো জনতার উপস্থিতি কিংবা রাজপথ বন্ধ করে ভাঙচুর জ্বালাও পোড়াও না করলে সাধারণত দাবি আদায়ের আন্দোলনে উঠে আসে না গণমাধ্যমে। ফলে এমন অনেক ক্ষুদ্র প্রতিবাদী কর্মসূচি থেকে যায় সবার অলক্ষ্যে। আর তাই তো দিনের পর দিন যারা দাবি আদায়ে কাটিয়ে দেন রাজপথে, আজ তাদেরই বলা না বলা কথা তুলে ধরছেন জাহিদ আহমেদ বাবু তার বিশেষ প্রতিবেদনে। দেশের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের দাবি আদায়ের অন্যতম কেন্দ্রস্থল রাজধানীর জাতীয় প্রেস ক্লাব। কিন্তু অধিকার আদায়ের সেই তীর্থস্থানটি এখন যেন পরিণত হয়েছে মানবতার জীবনযাপনের কেন্দ্রস্থলে, যেখানে এক টুকরো আশাকাঙ্ক্ষা কিংবা এক টুকরো স্বপ্ন পূরণে তারা দিনের পর দিন, এমনকি মাসের পর মাস সড়কের পাশে এভাবেই শুয়ে বসে পার করছেন অধিকার আদায়ের প্রশ্নে। এখানে সরকারি চাকরির জাতীয়করণ, বেতন, পে স্কেল বাস্তবায়ন ও অন্যান্য সুযোগ সুবিধা আদায়ের জন্য এই স্থানটিতে থেমে নেই দীর্ঘ অবস্থান কর্মসূচি ও মানববন্ধনও। আজকে 34তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান ধর্মঘট পালন করতেছি। আমাদের দাবি, আমাদের বেতন ভাতার ব্যবস্থা করে দিলে আমরা চলে যাব, আর যদি বেতন ভাতার ব্যবস্থা না করে তাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে আমাদের এটাই বাড়ি, এটাই ঘর, এটাই সব। চলতি মাসের 9 তারিখ থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে বাধ্য হই। যতদিন নাগাদ আমাদের জাতীয়করণ ফিরিয়ে না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব। শুধু তাই নয়, দেশের মাদ্রাসা শিক্ষক সমাজের পাশাপাশি জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট করছে দেশের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরাও। আজকে 21তম দিন এখানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। সারা বাংলাদেশে 1772টা প্রতিবন্ধী স্কুল এমপিওভুক্তির দাবিতে এটা আমাদের 23তম আন্দোলন। এমপিও এবং প্রজ্ঞাপন ছাড়া আমরা ঘরে ফিরবো না, এখানেই আমরা লাশ হতে এসেছি যদি না এমপিও না পাই। অপরদিকে এক নীরব প্রতিবাদের ভাষা সম্বলিত ব্যানার দেয়ালে সাটিয়ে পরিবেশ, নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষায় এখানে আবার প্রতীকী অনশনও করেন কেউ কেউ। আগামী যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, যেই দলই হোক, স্বতন্ত্র প্রার্থী হোক, দলের মধ্যে হোক, যেই প্রার্থী হোক, তারা যাতে পরিবেশ, নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষার অঙ্গীকারটা করে, এইটাই আমার চাওয়া। তারা বলছেন, যে লক্ষ্য নিয়ে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ, সেই লক্ষ্য বাস্তবায়নে তাদের দাবিগুলো সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারের মধ্যে অন্তর্ভুক্ত থাকাটা এখন সময়ের দাবি।